যখন আমরা বাংলার কথা ভাবি আমাদের চোখে কি ভাসে? হয়তো একটা শান্ত সবুজ ছবি, তাই না? হাজার নদীর পলি দিয়ে গড়া নরম মাটির দেশ। কিন্তু এই নরম মাটির নিচেই লুকিয়ে আছে হাজারো বছরের এক রক্তক্ষয়ী আর গৌরবময় ইতিহাস, শক্তিশালী সব সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। আজ আমরা ঠিক সেই গল্পটাই বলতে এসেছি, সেই সব পরাক্রমশালী সাম্রাজ্যের গল্প যারা এই ভূমিকে নিজের মতো করে গড়ে তুলেছে, সেই প্রাচীন শক্তি যারা বিশ্বজয়ী আলেকজান্ডারকে পর্যন্ত পথ থেকে ফিরিয়ে দিয়েছিল, সেখান থেকে শুরু করে স্বাধীনতার জন্য লড়া শেষ যুদ্ধ পর্যন্ত। সবই থাকছে আমাদের আজকের আলোচনায়। চলুন আমরা এক লাফে চলে যাই খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে। ভাবুন একবার, বিশ্বজয়ী আলেকজান্ডার দি গ্রেটের অপ্রতিরোধ্য সেনাবাহিনী একের পর এক রাজ্য জয় করে ভারতের দোরগোড়ায় এসে পৌঁছেছে। আর ঠিক তখনই তারা প্রথমবার শুনতে পেল পূর্ব দিকের এক অদম্য রাজ্যের কথা। হ্যাঁ, গঙ্গারিডায় নামের এক রাজ্য। তাদের কিংবদন্তিতুল্য শক্তি, বিশেষ করে প্রায় ৪,০০০ রণহস্তির বিশাল এক বাহিনী, এই খবরটাই আলেকজান্ডারের বিশ্বজয়ী সেনাবাহিনীকে থামিয়ে দিয়েছিল। বলা যায় বিশ্বমঞ্চে এটাই ছিল বাংলার প্রথম দমদার উপস্থিতি। এর কয়েক শতাব্দী পর ইতিহাসে এলেন আরেকজন, রাজা শশাঙ্ক। তিনি প্রথম ঐতিহাসিক রাজা, যিনি ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে বাংলার প্রথম সার্বভৌম আর স্বাধীন একটি রাজ্য গড়ে তুলেছিলেন, যার নাম গৌড় রাজ্য। মানে অন্য কোনো বড় সাম্রাজ্যের অধীনে না থেকে এই প্রথমবার বাংলা নিজের একটা রাজনৈতিক পরিচয় পেল। শশাঙ্কের পর বাংলায় একটা অরাজকতার সময় আসে, যাকে বলা হয় মাৎস্যন্যায়। আর সেই অরাজকতা শেষ করতে যা ঘটেছিল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। কোনো যুদ্ধ বা উত্তরাধিকার নয়, বরং রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা মিলে একজনকে রাজা হিসাবে নির্বাচিত করলেন, গোপাল। আর এভাবেই শুরু হলো পাল সাম্রাজ্যের, যা প্রায় ৪০০ বছর ধরে বাংলায় এক স্বর্ণযুগের সূচনা করেছিল। তো পাল যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? কারণটা শুধু রাজ্যজয় নয়, তারা ছিলেন জ্ঞান, শিল্প আর সংস্কৃতির বিশাল পৃষ্ঠপোষক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানকেন্দ্র তাদের হাত ধরেই বড় হয়েছে। সোমপুর মহাবিহারের মতো বিশাল স্থাপত্য তৈরি হয়েছে, আর অতীশ দীপঙ্করের মতো পণ্ডিতদের মাধ্যমে তাদের জ্ঞান আর ধর্ম ছড়িয়ে পড়েছিল সুদূর তিব্বত পর্যন্ত। পালদের পর বাংলার ইতিহাসে এলো এক নতুন মোড়। এবার তুর্কো আফগানদের পালা। এক নতুন শাসক গোষ্ঠী এলো, যারা শুধু এই ভূমিকে জয়ই করবে না, বরং প্রথমবারের মতো একে একটা একক নামে একত্রিত করবে। আর সেই নামটা হল বাংলালাহা। ১৩৪২ সালে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজেকে শাহ-এ-বাংলালাহ বা বাঙালিদের রাজা হিসেবে ঘোষণা করেন। এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই প্রথমবার পুরো বাংলা অঞ্চলটা একটি একক স্বাধীন রাজনৈতিক পরিচয়ে পরিচিত হল। ইলিয়াস শাহ যে ভিত্তিটা গড়ে দিয়েছিলেন, তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল হোসেন শাহী রাজবংশ। তাদের সময়ে বাংলায় এক সাংস্কৃতিক জাগরণ বা রেনেসাঁর সূচনা হয়। এই সময়টার সবচেয়ে দারুণ ব্যাপার ছিল কি জানেন? হিন্দু মুসলমানের অসাধারণ এক মেলবন্ধন। ভাবুন, সুলতান নিজে শ্রী চৈতন্যের মতো হিন্দু সাধককে সম্মান করছেন, তাকে রক্ষা করছেন। প্রশাসনে বড় বড় পদে হিন্দু কর্মকর্তারা কাজ করছেন, আবার তাদের উদ্যোগেই প্রথমবার হিন্দুদের মহাকাব্য মহাভারত বাংলায় অনুবাদ করা হচ্ছে। এটা ছিল এক অসাধারণ সাংস্কৃতিক ঐক্যের সময়। হোসেন শাহী আমলের পর বাংলার ইতিহাসে আবারও এলো এক বড় শক্তি, মোঘলরা। আর এখান থেকেই শুরু হয় এক নাটকীয় অধ্যায়। একদিকে যেমন ছিল স্বাধীনতার জন্য মরণপণ লড়াই, তেমনি অন্যদিকে ছিল অকল্পনীয় ধনসম্পদ আর প্রাচুর্য। মুঘলদের মতো বিশাল শক্তিকে কারা চ্যালেঞ্জ করেছিল? তারা হলো বাংলার ১২ ভূঁইয়া। কোনো বিশাল সেনাবাহিনী নয়, বরং ঈসা খানের নেতৃত্বে স্থানীয় জমিদারদের এক জোট। তারা বাংলার নদীনালা আর জঙ্গলকে দুর্গ বানিয়ে দশকের পর দশক ধরে পরাক্রমশালী মুঘলদের বিরুদ্ধে এক অসম প্রতিরোধ গড়ে তুলেছিল। তাদের গেরিলা যুদ্ধ রীতিতে মুঘল সেনাপতি মানসিংহ এতটাই নাজেহাল হয়েছিলেন যে তার মুখ থেকে বেরিয়ে এসেছিল এই কথাটা। এটা থেকেই বোঝা যায় বাংলার প্রতিরোধ কতটা কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুঘলদের বিপুল শক্তির কাছে এই প্রতিরোধ ভেঙে পড়ে, আর তারপর বাংলা হয়ে উঠল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ, তাদের খাজানা ঘর। কতটা ধনী একবার ভাবুন। গভর্নর শায়েস্তা খানের আমলে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। মানে এতটাই সস্তা সহজলভ্য ছিল সবকিছু।
ইউরোপীয় পর্যটকরা তো এমনি এমনি একে জান্নাতুল বিলাদ বা জাতিসমূহের স্বর্গ বলে ডাকত না। কিন্তু এই বিপুল সম্পদই একসময় কাল হল। মুঘল সাম্রাজ্য যখন দুর্বল হতে শুরু করল, বাংলার সুবেদাররা প্রায় স্বাধীন হয়ে গেলেন, আর এভাবেই শুরু হল নবাবী আমল, স্বাধীন বাংলার ইতিহাসের শেষ অধ্যায়। পলাশীর প্রান্তরে যা ঘটেছিল তাকে কি আসলেই একটা যুদ্ধ বলা যায়, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাগুলোর একটা? তরুণ নবাব সিরাজউদ্দৌলা তখন লড়ছিলেন বাইরের শত্রুর চেয়েও বেশি ঘরের শত্রুদের সাথে। একবার দেখুন কারা ছিল এই ষড়যন্ত্রে। নবাবের উচ্চাকাঙ্ক্ষী খালা ঘোষেটি বেগম, তার নিজেরই প্রধান সেনাপতি মীর জাফর, টাকার যোগানদার জগৎ শেঠ, আর এই পুরো খেলার মূল চালক ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ। এ এক ভয়ঙ্কর আতা। আর তাই ১৭৫৭ সালের ২৩শে জুন যা ঘটল তা কোনো সামরিক পরাজয় ছিল না। এটা ছিল এক নির্লজ্জ বিশ্বাসঘাতকতা, একটা বিশ্বাসঘাতকতা যা বাংলার স্বাধীনতার সূর্যকে প্রায় ২০০ বছরের জন্য অস্তমিত করে দিল। কিন্তু এখানে কি গল্প শেষ? না, বাংলার ইতিহাস শুধু পতন আর পরাজয়ের গল্প নয়, এটা বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর গল্প, অনেকটা ফিনিক্স পাখির মতো। একবার পেছন ফিরে তাকালে কি দেখি আমরা? সেই গঙ্গারি ডাইয়ের অদম্য স্পর্ধা, পাল যুগের জ্ঞান আর সংস্কৃতির ভিত্তি, ইসা খাঁর আপসহীন প্রতিরোধ, এই সব কিছু মিলে তৈরি হয়েছে বাংলার এক অপরাজেয় চেতনা। আর এই চেতনারই প্রতিধ্বনি আমরা শুনতে পাই আধুনিক ইতিহাসেও। সুলতানি আমলে বাংলা ভাষার যে কদর শুরু হয়েছিল, সেটাই যেন শক্তি জুগিয়েছে ১৯৫২ ভাষা আন্দোলনে। বারোভূঁইয়াদের সেই প্রতিরোধের আগুনই যেন নতুন করে জ্বলে উঠেছে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ায়? একটা দেশের পরিচয় কি তার গৌরবময় অতীতে বাধা থাকে, নাকি বারবার ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতার মধ্যেই তার আসল শক্তি লুকিয়ে থাকে? বাংলার ইতিহাস হয়তো আমাদের দ্বিতীয় উত্তরটার দিকেই ইঙ্গিত দেয়।